পত্রিকার পাতা খুললেই এফডিআই। আবার আপনি যদি কোনো একটা টেলিভিশন চ্যানেল খুলে বসেন, দেখবেন সেখানেও বলা হচ্ছে এফডিআই এর কথা। আর আমাদের বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট সেমিনার গুলো হয়, সে দেশে হোক বিদেশে হোক, দেখবেন অনেক জ্ঞানী গুণী ব্যক্তিত্ব সেই ইনভেস্টমেন্ট সেমিনারে অংশগ্রহণ করে বলছে যে আমরা এই ফ্যাসিলিটি দিচ্ছি, ভবিষ্যতে এই ফ্যাসিলিটি দিব, আপনারা আমাদের বাংলাদেশে এফডিআই নিয়ে আসেন। এবং এই সব জায়গায় এফডিআই শুনতে শুনতে আমাদের মধ্যে এমন একটা ন্যারেটিভ ছাড়িয়ে গেছে যে মনে হয় ফরেন ইনভেস্টমেন্ট মানেই মনে হয় এফডিআই, মানে বিদেশ থেকে কেউ এখানে ইনভেস্ট করলেই মনে হয় এফডিআই। কিন্তু বাস্তবতা কিন্তু সেটা নয়। আমাদের বাংলাদেশে হোক বা বিশ্বের যে কোনো দেশে যে ফরেন ইনভেস্টমেন্ট আসে, তার একটা অংশ যেমন এফডিআই, তার একটা বড় অংশ আছে সেটা কিন্তু এফডিআই নয়, সেটাকে আমরা বলছি এফপিআই বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, বা এটা অনেক জায়গাতে বলে হট মানি ইনভেস্টমেন্ট, অনেক জায়গাতে আবার বলে ফরেন ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট, ভিন্ন ভিন্ন নাম, বাট একটা অফিসিয়াল বা একাডেমিক নাম হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। আজকে ক্লাসে আমরা আলোচনা করব ফরেন ইনভেস্টমেন্ট, এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আর এফপিআই বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এই তিনটা জিনিস আসলে কি, এদের মধ্যে আসলে পার্থক্য কি, আমরা কেন সারাদিন এই এফডিআই কেই প্রমোট করছি এফপিআই কে বাদ রেখে, সবকিছু আজকে ক্লাসে আমরা ডিসকাস করবো। তো চলুন আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আসি আমরা এফডিআই কে নিয়ে। এফডিআই আপনারা জানেন, এফডিআই মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের, এটাকে আমরা যখন শর্ট ফর্মে বলছি এফডিআই বলছি। এফডিআই এর ডেফিনেশনটার ক্ষেত্রে যে কাদেরকে আমরা এফডিআই বলবো, কাদেরকে আমরা এফপিআই বলবো, দুইটা বিষয় খুব স্ট্রিক্টলি মাথায় রাখবেন। একটা হচ্ছে যে ওনারশিপ, আর একটা হচ্ছে যে কন্ট্রোলিং। খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ওনারশিপ আর একটা হচ্ছে স্ট্রং কন্ট্রোলিং। যদি কোনো ইনভেস্টরের তার অন্য একটা দেশে যখন ইনভেস্ট করছে কোনো একটা বিষয়ে বা কোনো একটা বিজনেসে বা কোনো একটা ফ্যাক্টরিতে বা কোনো একটা ইন্ডাস্ট্রিতে, সেখানে যদি তার ওনারশিপ এবং সাথে যদি স্ট্রং কন্ট্রোলিং থাকে, তখনই সেটাকে আমরা বলবো এফডিআই। আমি কয়েকটা এক্সাম্পল যদি দিই, আমার বিশ্বাস আপনারা ফুললি ক্লিয়ার হয়ে যাবেন। যেমন ধরেন আমি ব্যবসাতে যেহেতু জব করি, আমার সার্ভিস রিলেটেড একটা এক্সাম্পল দিই। মনে করেন আদমজি ইপিজেড, ব্যবসার অধীনস্থ একটা ইপিজেড। এখানে মনে করেন একটা প্লট ফাঁকা আছে, চায়না থেকে একটা ইনভেস্টর আসছে, এসে সে ব্যবসাতে একটা প্রজেক্ট প্রপোজাল সাবমিট করেছে, বলছে যে এই প্লটটা আমাকে দেন, এখানে আমি ইনভেস্ট করবো। ওকে, ব্যবসা সব স্ক্রুটিনাইজ করছে, করে তাকে অনুমতি দিয়েছে, এবং সংশ্লিষ্ট যে অ্যাডমিনিস্ট্রেশন গুলো আছে বা দপ্তরগুলো আছে সেখান থেকে অনুমতি নিয়ে সে তার বিজনেস শুরু করছে। সে কি করবে, প্রথমে এই তার ফ্যাক্টরিটা এস্টাবলিশ করবে, ব্যাপক পরিমাণে একটা ইনভেস্টমেন্ট করবে, তারপর সে ক্যাপিটাল মেশিনারি নিয়ে আসবে, ব্যাপক পরিমাণে ইনভেস্টমেন্ট করবে, তারপর ওয়ার্কার্স নিয়ে আসতেছে, বিভিন্ন ধরনের লজিস্টিক্স ডেভেলপ করতেছে, ইনভেস্টমেন্ট করতেছে, এবং ফাইনালি সেখান থেকে কি করছে, প্রোডাকশন করতেছে, এক্সপোর্ট করতেছে। এইখানে দেখেন এই পুরো ফ্যাক্টরিটার অ্যাবসলিউট ওনারশিপ কার, ওই যে ইনভেস্টর তার কিন্তু ওনারশিপ, এবং একই সাথে 100% কন্ট্রোলিং এই যে ফ্যাক্টরিটা, সেটা কিন্তু ওই ফরেন ইনভেস্টরের। সে যদি মনে করে যে আমার ম্যানেজমেন্টে একে রাখবো একে রাখবো না, সে যদি মনে করে আজকে সকালবেলা এটা রাখছি বিকালবেলা কাট আউট করে দেবো, কোনো সমস্যা নাই। যদি সে মনে করে যে এই পুরো ম্যানেজমেন্ট এবং ফ্যাক্টরি সহকারে আমি ধ্বংস করে ফেলবো, সেটাও সে করতে পারে। তার মানে এই ফ্যাক্টরির ওনারশিপ এবং ম্যানেজমেন্টের উপরে তার যখন অ্যাবসলিউট স্ট্রং কন্ট্রোলিং আছে, তখন এই ইনভেস্টমেন্টকে আমরা বলতেছি কি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, মানে তার ডিরেক্ট কন্ট্রোলিং আছে। আরো কি এফডিআই অন্যরকম হতে পারে, যেমন মনে করেন কোন একটা ফরেন এন্টিটি, জাপানিজ একটা ইনভেস্টমেন্ট কোম্পানি, সে কি করছে বাংলাদেশে মনে করেন একটা কোম্পানি, ধরেন ফ্রেশ কোম্পানি, এই ফ্রেশ কোম্পানিকে সে কি করছে, পুরোপুরি টেক ওভার করছে, ওনারশিপ নিয়ে নিয়েছে। এবং যেহেতু সে এই ওনারশিপটা পুরোপুরি নিয়ে নিয়েছে, তখন এই পুরো ম্যানেজমেন্টের উপরে যে তার কন্ট্রোল, সেটা কিন্তু তার ভিতরে তার উপরে চলে গেছে, তার উপরে বর্তায়। মানে তার কিন্তু ওনারশিপের সাথে সাথে একটা স্ট্রং কন্ট্রোলিং হয়ে চলে এসেছে। তো সেটাকে আমরা তখন তার ইনভেস্টমেন্টটাকে আমরা কি বলবো, এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, কারণ ডিরেক্ট কন্ট্রোলিংটা চলে আসছে ইনভেস্টমেন্ট। আর একটা হতে পারে, সেটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চারে। মনে করেন বাংলাদেশি একজন বা একাধিক ব্যক্তি, তাদের কিছু একটা ওনারশিপ আছে কোন একটা কোম্পানি বা কোন একটা এন্টিটি বা কোন একটা বিজনেসে। একই সাথে মনে করেন ইন্দোনেশিয়ার একটা বিজনেসম্যান, সে বাংলাদেশে এসে সে মনে করেন ওই ব্যক্তিদের সাথে জয়েন্ট ভেঞ্চারে কোন একটা জায়গাতে কোন একটা বিজনেসে ইনভেস্ট করছে, বা কোন একটা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি বা কোন একটা এন্টিটিতে ইনভেস্ট করছে। এখন এই যে জয়েন্ট ভেঞ্চারে ইনভেস্ট করলো, কিন্তু যেহেতু এই কোম্পানিতে তার একটা স্টেক আছে, তার যেহেতু একটা ওনারশিপ আছে, একইভাবে হয়তো পুরোপুরি না হলো ম্যানেজমেন্টের উপর কিন্তু তার একটা স্ট্রং কন্ট্রোল থাকবে। সো এই যে জয়েন্ট ভেঞ্চারে যে ইনভেস্ট করছে, সেটাকে আমরা বলতেছি এফডিআই। এইখানে ছোট্ট একটা তথ্য আপনাদেরকে একটু জানিয়ে রাখি, খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু কেয়ারফুলি শুনবেন। যে ধরেন বসুন্ধরা কোম্পানি, বিশাল একটা কোম্পানি,
ঠিক আছে, ধরেন আমাকে মনে করেন, আমি মনে করেন ইন্দোনেশিয়ান একজন ব্যক্তি, আমি আসছি, এসে বললাম বসুন্ধরা থেকে আমি 2% ওনারশিপ স্টেক ওর কাছ থেকে কিনে নিয়েছি। ভাই আমার হয়তো সামান্য ওনারশিপ জেনারেট হয়েছে, কিন্তু এই বসুন্ধরা গ্রুপের যে বিশাল বিজনেস, বিশাল ম্যানেজমেন্ট, আমার ওই 2% বা 1% শেয়ারে আমার কোনো মূল্য আছে ওখানে? কোনো মূল্য নাই। ওই ম্যানেজমেন্ট আমি যে বলতে পারবো যে ভাই ম্যানেজমেন্ট এমনি চালাও, অমনে চালাবে না, কম রেটে হয় ব্যবসা করো, হয় ব্যবসা করুন, আমি কি বলতে পারবো আমার কোনো ভ্যালু আছে? একেবারেই আপনার কোনো ভ্যালু নেই, আমার কোনো ভ্যালু নেই। সো এখানে আমার সামান্য ওনারশিপ থাকলেও, যেহেতু পুরো ম্যানেজমেন্টের উপর আমার স্ট্রং কন্ট্রোল নাই বা নামমাত্র কন্ট্রোলও নাই, তখন এই ইনভেস্টমেন্টটাকে কিন্তু আমি আর এফডিআই বলতে পারবো না। এখন কথা হচ্ছে যে কতটুকু স্টেক থাকলে বলতে পারবো যে তার একটা স্ট্রং কন্ট্রোল আছে। এই ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ বা ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা থ্রেশহোল্ড আছে। তারা বলে যে যদি একটা ফরেন এন্টিটি বা ফরেন রেসিডেন্ট সে যদি অন্য একটা দেশের এরকম কোন একটা এন্টিটি বা কোম্পানিতে যদি একটা স্টেক কিনে নেয়, সেই স্টেকটা যদি 10%-এর নিচে হয়, 10%-এর নিচে হয়, তাহলে তার ওরকম স্ট্রং কন্ট্রোলিং জন্ম নেয় না। সো সেই ক্ষেত্রে এই ইনভেস্টমেন্টটাকে এফডিআই বলা যাবে না, এটাকে বলতে হবে এফপিআই। তাহলে মোটা দাগে জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে এটা মনে রাখবেন, যদি 10% বা তার অ্যাভাব ইনভেস্টমেন্ট করে কোনো একটা ফরেন এন্টিটি, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যে এফডিআই। আর তার নিচে যদি হয় সেটাকে আমরা এফডিআই বলবো না। যদিও বাংলাদেশে এরকম স্পেসিফিক কোনো রুলস রেগুলেশন নাই, বাট বাংলাদেশও ক্যালকুলেশনের ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য আইএমএফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা ফলো করে থাকে। ইন্ডিয়াতেও সেম, তারা এটা ফলো করে থাকে। তো এই গেল মোটা দাবি এফডিআই। আমার মনে হয় এফডিআই সম্পর্কে খুব ক্লিয়ার এবং স্বচ্ছ একটা ধারণা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। এবার আসি এফপিআই নিয়ে। এটা হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এখানে কি হবে? জাস্ট এফডিআই এর উল্টা। ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টে আপনার একেবারেই কোন স্ট্রং কন্ট্রোলিং থাকবে না, আপনার ওনারশিপ নামমাত্র থাকবে, ওইভাবে কোন স্ট্রং ওনারশিপ থাকবে না। মানে কিরকম? ধরেন আপনি মনে করেন আপনি ভিয়েতনামের একজন ইনভেস্টর, সে বাংলাদেশে আসছেন, এসে কি করছেন? আমাদের স্টক মার্কেটে দেখতেছেন যে স্কোয়ার কোম্পানি নামে একটা কোম্পানি, তার শেয়ার বাড়তেছে। সো আপনি কি করলেন? সকালবেলা কিছু ওখানে ইনভেস্ট করলেন 50,000 টাকা, কিছু শেয়ার কিনলেন, বিকালবেলা চাইলে বিক্রি করে দিতে পারেন, রাতে বিক্রি করে দিতে পারেন, বা 5 মিনিট পরে বিক্রি করে দিতে পারলেন। ওই যে আপনি কিছু নামমাত্র শেয়ার কিনলেন, কিন্তু এখন আপনি কি বলতে পারেন স্কোয়ার কোম্পানি, এই তোমার কিন্তু খোয়াটা 50,000 টাকা শেয়ার কিনছি এবং তোমার উপরে আমার হচ্ছে যে কিন্তু একটা কন্ট্রোল আছে, তোমার ম্যানেজমেন্টে আমার কোনো কন্ট্রোল আছে, বলতে পারবেন? পারবেন না। মানে আপনি এখান থেকে স্টক মার্কেট থেকে কিছু শেয়ার কিনলে ওই ম্যানেজমেন্টের উপরে আপনার কোনো প্রকার নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং সৃষ্টি হচ্ছে না। স্কোয়ার কোম্পানি যদি মনে করে যে এই কোম্পানিটাকে আমি আগুনে পুড়াইয়ে দেবো, আপনার কিছুই বলার নেই। সো যখনই দেখতেছেন আপনার কোন স্ট্রং কন্ট্রোলিং তৈরি হচ্ছে না ইনভেস্টমেন্টের মাধ্যমে, তাহলে সেটাকে আমরা বলবো যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। যেমন ধরেন আমাদের আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, এবং ওদের একটা মিউচুয়াল ফান্ড আছে। মিউচুয়াল ফান্ড জিনিসটা কি? বিভিন্ন মানুষজনের কাছ থেকে ইনভেস্টমেন্ট নেয় ওই ফান্ডে, নিয়ে আইডিএলসি নিজেই সেটাকে নিয়ন্ত্রণ করে সেই যে টাকাটা, ফান্ডের টাকাটা বিভিন্ন জায়গায় তোরা ইনভেস্ট করে প্রফিট জেনারেট করে ওই যে যারা ওই ফান্ডে ইনভেস্ট করেছে তাদেরকে কিছু কিছু লভ্যাংশ দিয়ে দেয়। এখন মনে করেন একটা হংকং এর একজন মানুষ, সে কি করছে? আইডিএলসি ফাইন্যান্সের ওই যে মিউচুয়াল ফান্ড, সেখানে মনে হয় ইনভেস্ট করছে। আর আইডিএলসি ফান্ড বলছে ঠিক আছে, যা তোর 1 মাস পরে এতগুলো টাকা দিয়ে দিব। সে 1 মাস পরে এতগুলো টাকা নেবে, বাস শেষ। এর সাথে, এর বাইরে তার কিন্তু আইডিএলসির সাথে কোনো প্রকার সম্পর্ক নাই। আইডিএলসি যদি মনে করে এই ইনভেস্টমেন্ট যেটা আমার মিউচুয়াল ফান্ডে আছে, সেটা আমি স্টক মার্কেট ইনভেস্ট করবো, বন্ড মার্কেট ইনভেস্ট করবো, যেখানে মন চায় আমি ইনভেস্ট করবো, ওই যে ব্যক্তি তার কাছ থেকে মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্ট করেছে তার উপরে কোনো প্রকার নিয়ন্ত্রণ নেই, তার কিছু বলার নাই, তার কোনো কন্ট্রোলিং নাই ম্যানেজমেন্টের উপরে। সুতরাং এইটাকে কোনো ভাগেই আমরা এফডিআই বলতে পারবো না। এই ধরনের ইনভেস্টমেন্টটাকে বলবো ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এবং ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট গুলো আপনি যদি খেয়াল করেন, এই যে মার্কেটটা, এটা কিন্তু খুবই আনস্টেবল এবং হচ্ছে খুবই একটা ভলাটাইল মার্কেট। মানে এখানে কেউ টাকা ইনভেস্ট করতেছে সকালবেলা, বিকালে নিয়ে চলে যাচ্ছে, বা টাকা ইনভেস্ট করছে আজকে, যখন মন চাচ্ছে টাকাগুলো সে যে কোনো সময় পুল আউট করে নিয়ে চলে যেতে পারছে। মানে ইনভেস্টমেন্টটা খুব শর্ট টার্ম একটা ইনভেস্টমেন্ট। আর আমি যদি আমার এফডিআই এর কথা বলি, দেখেন সে যদি ফ্যাক্টরি ওনারশিপের কথা চিন্তা করছে, বা এখানে কন্ট্রোলিং এর বিষয় আছে এবং প্রচুর অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুগুলো আছে। সো এই যে ইনভেস্টমেন্ট খুব লং টার্ম একটা ইনভেস্টমেন্ট, চাইলে যে কেউ রাতারাতি ওই ইনভেস্টমেন্টটা ওখান থেকে পুল আউট করে নিয়ে যাওয়ার সুযোগ নাই। এখন কোশ্চেন হচ্ছে যে দিন রাত আমাদের মতো, বাংলাদেশের মতো যারা তৃতীয় বিশ্বের দেশ আছে বা উন্নয়নশীল দেশ আছে, তারা সবাই কেন ওই এফপিআই বাকি রেখে সারাদিন কেন এফডিআই এর পিছে ছুটছে, বা সারাদিন কেন এফডিআইটাকে প্রমোট করার চেষ্টা করছে?
জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। যখন আপনি যদি জুলাই আগস্টের ওই সময়ের কথা চিন্তা করেন, আমাদের বাংলাদেশে যে ম্যাসিভ আপরাইজিং হয়েছে, ওই সময় বাংলাদেশে বিশাল পলিটিক্যাল আনসার্টেনিটি হয়েছে, এবং ওরকম অস্থিতিশীল পরিবেশে আপনি যদি নিজে বাংলাদেশে যদি একটা বিদেশি বিনিয়োগকারী হতেন, কি করতেন? আপনি স্বাভাবিকভাবে চিন্তা করতেন যে ইনভেস্টমেন্ট আমি পুল আউট করে নিয়ে চলে যাই। আমি যেহেতু ব্যবজাতে জব করি, আমার ব্যবজাতে যে ইপিজেড গুলো আছে সেখানে 450টা ইন্ডাস্ট্রি ইউনিট আছে, এবং বিশ্বাস করেন একটা ইন্ডাস্ট্রি ইউনিটের একটা ইনভেস্টরই ওই 2-3 মাসের মধ্যে তার ইনভেস্টমেন্ট পুল আউট করে নিয়ে যেতে পারে নাই, বা চিন্তাও করে নাই। তারা কিভাবে চিন্তা করবে? কারণ ধরেন একটা ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে এফডিআই, এটা লং টার্ম ইনভেস্টমেন্ট, এখানে অসংখ্য দপ্তর পরিদপ্তর অনেক বিষয় জড়িত। সে যদি একটা মানুষকে বলো যে ঠিক আছে তুই আমার এই বিজনেসটা টেক ওভার কর, সেই টেক ওভারের পুরো প্রসেস শেষ করতে একটা লং টার্ম সময়ের ব্যাপার, অন্তত 1 বছর সময় লাগবে, আমি কম করে বললাম। তাহলে দেখেন এই ইনভেস্টমেন্টটা কিন্তু একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, এটা কিন্তু আমার বিপদের সময় ঢাল। এই ইনভেস্টমেন্টটা হুট করে কিন্তু পুল আউট হচ্ছে না, চলে যাচ্ছে না। কিন্তু আপনি যদি এই যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বা এই যে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের কথা বলেন, এই ইনভেস্টমেন্টটা কতটা মানে ভোলাটাইল আপনি চিন্তা করেন। ওই জুলাই আগস্ট দূরে থাক, মনে করেন একটা হংকং এর ইনভেস্টর, সে মনে করেন আমাদের স্টক মার্কেটে কিছু টাকা ইনভেস্ট করেছে সকালবেলা, সে দুপুরবেলা দেখতেছে কি এই যে নিউ মার্কেটে ঢাকা কলেজের সামনে মনে করেন যে 2 জন লোক পিটাপিটি করতেছে, বলো ওরে বাবারে দেশে কি হইলো না হইলো, সে ভয়ে সব করে সেই তার শেয়ার গুলো বিক্রি করে তার ইনভেস্টমেন্টের সে পুল আউট করে নিয়ে চলে গেল। সো তৃতীয় বিশ্ব দেশের স্টক মার্কেট বা এই যে এফপিআই এর যে মার্কেটটা খুব ভলাটাইল থাকে, এই ভলাটাইল থাকার কারণে ইনভেস্টররা এখানে আসলো কি না আসলো এটা ঠিক আছে গুরুত্বপূর্ণ, আমাদের দেশের জন্য ভালো, কিন্তু এর থেকে খুব স্বাভাবিকভাবে এফডিআইটা আমার জন্য খুব সেভিয়র, কারণ এটা লং টার্ম ইনভেস্টমেন্ট, বিপদের সময় আমাকে রক্ষা করে। সো এই জন্য সবাই এফডিআই কে টানে। এফডিআই এর কিন্তু আরো কিছু মজার টুইস্ট আছে যে কারণে এফডিআইটা এত গুরুত্বপূর্ণ। যেমন ধরেন টেকনোলজি ট্রান্সফারের একটা কথা বলি, মনে করেন আমরা ধোলাই খালে বা ধোলাই পাড়ে বাংলাদেশে যেটা আছে, ঢাকাতে পুরান ঢাকার পাশে, ওখানে মনে করেন কিছু ফ্যাক্টরি আছে। মনে করেন তাইওয়ান থেকে আপনি আসছেন, এসে ওই যে ধোলাই পাড়ে যে ইন্ডাস্ট্রিগুলোর কথা বললাম, ওদের মনে করেন স্টক মার্কেটে কিছু শেয়ার আছে, আপনি কি করছেন? কিছু ইনভেস্টমেন্ট করলেন। ইনভেস্ট করার পরে কি হচ্ছে, ওই যে ধোলাই পাড়ের যে কোম্পানিগুলো, ওরা যদি বিজনেস এক্সপ্যান্ড করেও সেক্ষেত্রে কি বলবে যে নিজস্ব টেকনোলজি আছে, ওই নিজস্ব টেকনোলজিটাই সে এক্সপ্যান্ড করবে, এর বেশি কিছু করবে না। এই যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের মাধ্যমে সে টাকাগুলো নিয়ে করবে, বা অনেক সময় মিসম্যানেজমেন্টেরও সম্ভাবনা থাকে। কিন্তু যখন আপনি একজন ফরেনার, সে বিজনেস করার স্বার্থে অন্য একটা দেশে যাচ্ছেন, বিপুল পরিমাণে টাকা আপনি ইনভেস্ট করছেন, তখন আপনি কি করবেন? সফিস্টিকেটেড টেকনোলজি নিয়ে আসবেন। আপনি কি করবেন? যে আপনার ম্যানেজারেল এফিসিয়েন্সি বৃদ্ধি করবেন। তখন দেখবেন যে আপনার টেকনোলজি যে ম্যাসিভ একটা রেভলিউশন হচ্ছে ওই দেশে, আপনার ওখানে ম্যানেজারিয়াল এফিসিয়েন্সির কারণে সেখানে কি হচ্ছে, এমপ্লয়মেন্ট ম্যাসিভ আকারে বেড়ে যাচ্ছে, আপনার এক্সপোর্ট বেড়ে যাচ্ছে, প্রোডাকশন বেড়ে যাচ্ছে, ইকোনমিতে বিশাল কন্ট্রিবিউশন রাখছেন। আবার আপনার ওই এফিশিয়েন্ট ম্যানেজমেন্টে যে দেশে আপনি ইনভেস্ট করছেন, ধরেন বাংলাদেশে ইনভেস্ট করছেন, যেমন ধরেন আপনি আলিটা বাংলাদেশ লিমিটেড নামে একটা কোম্পানি বলি, যারা বাইসাইকেল উৎপাদন করে ইউরোপে বিশাল পরিমাণে এক্সপোর্ট করে থাকে। এই কোম্পানির ম্যানেজমেন্টে যদি কোনো বাঙালি কাজ করে, তারা কিন্তু দেখতেছে যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কিরকম, টেকনোলজিটা কিরকম, ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি কিরকম। তারা কিন্তু যদি ভবিষ্যতে ওই কোম্পানিটা বন্ধ হয়ে যায়, ওই কোম্পানি বাংলাদেশ থেকে চলেও যায়, বা ওরা যদি ওখান থেকে বের হয়ে আসে, তখন এই যে টেকনোলজিক্যাল নলেজ তার মধ্যে ট্রান্সফার হয়ে গেল, এই যে ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি তার মধ্যে ট্রান্সফার হয়ে গেল, সে কিন্তু তখন এই বাংলাদেশে কিন্তু নিজে একটা ফ্যাক্টরি এস্টাবলিশ করতে পারে, বা এই যে সেন্স, এই যে টেকনোলজিক্যাল ট্রান্সফার তার মধ্যে হলো, সেটা কিন্তু আমাদের দেশের ইকোনমিতে সে কিন্তু কাজে লাগাতে পারবে। তারপরে দেখেন একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। তারপরে যদি বলি যে আমার টেকনোলজি ট্রান্সফার হচ্ছে এফডিআই এর মাধ্যমে, খুবই গুরুত্বপূর্ণ। আবার আপনি যদি দেখেন এফডিআই এর মিসম্যানেজমেন্টের সম্ভাবনা কম, এবং এফডিআই এর ক্ষেত্রে ম্যাসিভ এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, এফডিআই এর ক্ষেত্রে ম্যাসিভ এক্সপোর্ট এবং প্রোডাকশন হচ্ছে। সব দিক থেকে এই তৃতীয় বিশ্বের দেশে এফডিআই খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি বলেন, আপনাকে যদি জাপানে কোনো একটা ইনভেস্টমেন্ট সেমিনারে পাঠাই, আপনাকে যদি কথা বলতে বলি, আপনি কি এফপিআই নিয়ে কথা বলবেন না এফডিআই নিয়ে কথা বলবেন? নিঃসন্দেহে এফডিআই নিয়ে কথা বলবেন। এখন আমি যদি একটু পাশে প্যারালালি যদি বলি সিঙ্গাপুরের কথা, ওখানে কি অবস্থা? ওখানে কিন্তু এফপিআই যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যদি বলি, এই মার্কেটটা কিন্তু দারুণ মার্কেট। ওদের ইকোনমি অত্যন্ত স্টেবল ইকোনমি, ওদের পলিটিক্যাল আনসার্টেনিটি নাই বললেই চলে। তো এতে কি হয়, ওই মার্কেটটা আমাদের মতো এরকম ভলাটাইল মার্কেট না। সো এই এফপিআই ওখানকার কিন্তু বন্ড মার্কেট বলেন, ওখানকার কিন্তু যদি আপনি বলেন স্টক মার্কেট বলেন, খুবই স্টেবল। আমেরিকা তো সেম, উন্নত বিশ্বের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ওই জায়গাতে কিন্তু এই যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যেটা বললাম, সেটা কিন্তু একেবারে ভলাটাইল না, এবং এই মার্কেটটা কিন্তু খুবই কনফিডেন্ট একটা মার্কেট। এই জায়গাটা থেকে প্রচুর ইনভেস্টমেন্ট আসছে, দেশের বিশাল উন্নতি হচ্ছে।
কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে বাংলাদেশ বলি, শ্রীলঙ্কা, ইন্ডিয়া বলি, নেপাল বলি, সব জায়গাতেই যে ভলাটাইল হওয়ার কারণে এই এফপিআই গুলো আসলে আমার ইনভেস্টমেন্ট যেটা, এই এফপিআই ইনভেস্টমেন্ট গুলো আমার দেশের জন্য খুব বেশি একটা কন্ট্রিবিউটরি হতে পারে না। সো এই কারণে এফডিআইটা খুব গুরুত্বপূর্ণ। তো ফাইনাল সামারিটা যদি করি, এক, বিদেশ থেকে যে ইনভেস্টমেন্ট আসবে সেটাকে আমরা না বলতেছি মাদার টার্ম, সেটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট। এবং এই ফরেন ইনভেস্টমেন্টটাকে যদি ব্রডলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, মানে সেখানে ওই যে এন্টিটি বা ওনার যে কোম্পানি হোক বা বিজনেস হোক, যে ফরেনার বা যে ফরেন বিজনেসম্যান বাংলাদেশে আসতেছে বা ফরেন কোম্পানি বাংলাদেশে আসতেছে, এসে ওই যে যেটার যেই বিজনেসের উপর সেই ইনভেস্টমেন্টটা করতেছে তার উপর তার একটা স্ট্রং কন্ট্রোল জেনারেট হইতে হবে, স্ট্রং কন্ট্রোল থাকতে হবে, তখনই সেটাকে আমরা বলি এফডিআই। আর যদি এরকম স্ট্রং কন্ট্রোল না থাকে, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো, এফপিআই। এফপিআই কোনগুলা, যেমন মনে করেন স্টক মার্কেট, তারপর হচ্ছে বন্ড মার্কেট, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড মার্কেট, এরকম ভোলাটাইল মার্কেট। আর আমাদের তৃতীয় বিশ্বের জন্য যদি বলি একটা সেভিয়র, একটা ঢাল, একটা বিপ্লব, সেটার নাম হচ্ছে এফডিআই। এই কারণে আসলে দিন শেষে আমরা সারাদিন এফডিআই এর পিছিয়ে ছুটি, এবং এফডিআই এর পিছিয়ে ছুটতে ছুটতে আমাদের মধ্যে ন্যারেটিভ এস্টাবলিশ হয়ে গেছে যে এফডিআই মানেই মনে ফরেন ইনভেস্টমেন্ট। তো আশা করি আজকে এফডিআই, এফপিআই, এফআই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।